নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব জন্মান্তরবাদ নিয়ে। কেবল জন্মান্তরবাদ নয়, আমাদের যে পূর্বজন্ম ছিল, আমাদের এই পূর্বজন্মে আমরা কি মানুষ হয়ে জন্মেছিলাম, নাকি পাখি হয়ে জন্মেছিলাম, নাকি পশু হয়ে জন্মেছিলাম, কি হয়ে জন্মেছিলাম, বা কি ধরনের আমাদের জীবনযাত্রা ছিল, এই সবকিছু কি একজন প্রপার অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন? যদি প্রথমেই আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটি দেখা দেয়, তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু সমস্ত কিছুই বলে দেওয়া সম্ভব। এখন আপনারা যদি বলেন যে আপনি কি ধর্মের দিক দিয়ে বলবেন, আপনি কি মানুষের মনান্তর, মতান্তর, মূল্যবোধ, আকাঙ্ক্ষা এইগুলোকে মিশ্রিত করে বলবেন? একদমই না। আমার যে অ্যানালাইসিস বা বলা যেতে পারে আমার যে বিশ্লেষণ এবং আমার যে দৃষ্টিভঙ্গি এবং আমার যে সূত্র, পুরোটাই কিন্তু সায়েন্টিফিক ওয়েতে। এখন এই যে সায়েন্টিফিক ওয়ে, সায়েন্টিস্টরা ভালো মতন অবজার্ভ করে দেখেছে আমাদের মধ্যে তো শক্তি আছে। এটা তো আপনারা বিশ্বাস করেন যে আমাদের মধ্যে শক্তি আছে? শক্তি তো আছে। আমাদের মধ্যে কি কি শক্তি আছে, কতটুকু শক্তি আছে, এটা জানার জন্য কোনো অ্যাস্ট্রোলজির বই পড়ার প্রয়োজন হয় না। কিন্তু একটা সাধারণ আপনি বিজ্ঞানের বই নেবেন এবং আমাদের জীব বিজ্ঞান যেগুলো রয়েছে সেই বিজ্ঞানের বই নিলে সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে আমাদের কোষ বিভাজন, তার পাওয়ার, আমাদের হরমোনাল, তার পাওয়ার, নানান কিছু পাওয়ার। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে তো পাওয়ার রয়েছে না, তা না হলে আমরা হাত নাড়াচ্ছি কি করে, মুখে কথা বলছি কি করে, দৌড়চ্ছি কি করে, হাঁটছি কি করে, এটা তো রয়েছে। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন একটা মানুষ যখন মারা যায়, মারা যাবার পর তার সব শক্তির বিনাশ ঘটে যায়। যদি বিনাশ না ঘটতো তাহলে মারা যেত কি? তাহলে তো সে কিন্তু শুয়ে শুয়ে হাত পা ছুটতো, কথা বলতো, বা উঠে দাঁড়াতো, দৌড়াদৌড়ি করতো তো। তার মানে যখন সে মারা যাচ্ছে তখন তার শরীরের মধ্যে যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো আস্তে 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 বেরিয়ে যেতে থাকে। এইবার সায়েন্স যেটা বলছে, যখন একটা মানুষ মারা যাচ্ছে এবং তারপর যখন শক্তিটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, সেই শক্তিটা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে কখনো মিশে যাচ্ছে না। সেই শক্তিটা কিন্তু বায়ুস্তরের তৃতীয় যে বায়ুস্তর, সেই তৃতীয় বায়ুস্তর পর্যন্ত যেতে পারছে, তার উপরে কিন্তু সে আর উঠতে পারছে না। তাহলে তৃতীয় যে বায়ুস্তর, সেখানে রিফ্লেক্ট করে সেই শক্তিটা, আমাদের দেহের যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু আবার নিচে নেমে আসছে এবং আমাদের যে নিচের দুনিয়া, জল স্থল, সেই চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা যে বলি যে আমি মুক্ত হয়ে গেলাম, বা উনি মারা গেলেন, উনি মুক্তি পেয়ে গেলেন, ওনার শক্তিটা এবার বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে গেল, তা কিন্তু নয়। এই যে শক্তিটা কতটুকু পর্যন্ত যেতে পারছে, এই যে বায়ুস্তর, তার তৃতীয় বায়ুস্তর পর্যন্তই কেবল যেতে পারছে, তার উপর কিন্তু আর যেতে পারছে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যেতে পারছে না, রিফ্লেক্ট করে আবার কিন্তু নিচে নেমে আসছে। তাহলে এই যে প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, জন্মাচ্ছে, সেটা নিয়ে আলোচনা নয়, এই যে মারা যাচ্ছে, তার মানে প্রত্যেক দিন এই অসংখ্য মানুষের যে পাওয়ারটা, শক্তিটা, সেটা কিন্তু আলটিমেট ওই তৃতীয় বায়ুস্তরে রিফ্লেক্ট করে বা তৃতীয় বায়ুস্তর পর্যন্ত গিয়ে আমাদের পরিবেশ, সমাজ, রাষ্ট্র, দেশ, পৃথিবী, তার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে, যার মধ্যে আমরা প্রতিনিয়ত কর্ম করে চলেছি। এটাকে জানার প্রয়োজন আছে। তাই জন্য কি হয়, রিয়েল অর্থে যখন কোনো তান্ত্রিককে আমরা দেখি তখন কি হয়, এটা কিন্তু আমার ক্ষেত্রেও বহুবার হয়েছে। আমি একদম খুব রিসেন্ট আমি একটি যজ্ঞ করেছিলাম, সেখানেও কিন্তু, যাই হোক এইগুলো নিয়ে আমি বলতে চাই না, রিয়েল যে যজ্ঞ, হ্যাঁ, এবং
গৈলিক যে প্রকরণগত দিক, সেক্ষেত্রে কি হয়, মৃতদেহের উপর বসে যজ্ঞ করা হয়। এখন মৃতদেহের উপর বসা হয় কেন, এটাও তো সায়েন্স। তার কারণ যখন একটা মানুষ মরে যাচ্ছে তৎক্ষণাৎ তার শক্তিটা বেরিয়ে ভ্যানিশ হয়ে গেল তা নয়। এটা নর্মালি আমরা বিজ্ঞানের যদি দেখি তাহলে দেখবো যে 9 ঘন্টার মধ্যেই চোখ চলে যাচ্ছে, তারপরে চোখের যে পাওয়ারটা সেটা একটা সময়ের পর আস্তে আস্তে সেই শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। দেহের যে ভাইব্রেশন, কোষের যে ভাইব্রেশন, হরমোনাল যে ভাইব্রেশন, সেক্সুয়াল যে ভাইব্রেশন, এইগুলো চটজলদি চলে যায় না। এবার যদি একদম রিয়েল তন্ত্র সাধনাকেই দেখা যায় তাহলে বলা হয় 24 ঘন্টা পর্যন্ত কিন্তু তার মধ্যে থেকে মারাত্মক পাওয়ার বেরোতে শুরু করে। 24 ঘন্টা পর্যন্ত, তারপর আস্তে আস্তে সেই পাওয়ারটা কমতে থাকে। তাই জন্য কিন্তু মৃতদেহের উপর বসা মানে পরিষ্কার ভাইব্রেশন, যার দ্বারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা সায়েন্সও কিন্তু অনেকটা পুষ্ট ভাইব্রেশন। তার মানে তার যে পাওয়ারটা বেরোচ্ছে সেটাকে আমি অ্যাবজর্ব করছি। কিসের জন্য? আমার পাওয়ারটাকে গ্রোন আপ করার জন্য। এটা বোঝার ব্যাপার আছে, পিওর সায়েন্স। কেন একটা মৃত মানুষের উপর বসে আরেকটা মানুষ সাধনা করছে? সাধনা মানেটাই বা কি? সেখানে মন্ত্রোচ্চারণ করছে, তার মানেটাই কি? তার মানে হচ্ছে, মন্ত্রোচ্চারণ মানে হচ্ছে দুটো দেহের আত্মা, চৈতন্য বিশিষ্ট দেহকেই আত্মা বলা হয়, লিঙ্ক আপ করা হচ্ছে। পরিষ্কার ব্যাপার, একটা ট্যাঙ্কির মধ্যে জল রয়েছে, সেখান থেকে পাইপ দিয়ে আমি আমার বাথরুমে কিন্তু সেটা সংযোগ স্থাপন করলাম ওই জলটা যাতে আমি পেতে পারি। সেরকম ভাবেই কিন্তু মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, সাধনার মধ্যে তার যে পাওয়ারটা বেরোচ্ছে, তার জন্য কখনো পচা শরীরের উপর বসে কিন্তু বা বাসি শরীরের উপর বসে কিন্তু কখনো সাধনা করা হয় না। তাহলে এই যে পাওয়ারটাকে সে কিন্তু তখন কি করছে, যে ভাইব্রেশনটা আসছে সেটাকে কিন্তু সে কিন্তু নিজের দেহের মধ্যে নিয়ে নিচ্ছে। কিসের জন্য? তার পাওয়ারটা বৃদ্ধি করার জন্য। এবং সেক্ষেত্রেই বলা হয়, দেখেছো ওনার মধ্যে কি পাওয়ার রয়েছে, এবং ওনার মধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রয়েছে, বা ওনার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারটা রয়েছে। এই যে স্পিরিচুয়াল পাওয়ার, এই স্পিরিচুয়াল পাওয়ারটা এই যে মানুষের শরীর থেকেই যে একটা শরীর থেকে আরেকটা শরীরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সাধক তাদের যোগ বলে, সাধনার বলে, মন্ত্রোচ্চারণের বলে, কি করছে, ওঙ্কারের বলে কি করা হচ্ছে, ওই যে বললাম যে একটা ট্যাঙ্কি রয়েছে, সেখান থেকে জলটা লাইন করে নেওয়া হলো, এবার আমি যখন ইচ্ছে বাথরুমে জল পাচ্ছি, স্টোর করে নিচ্ছে তাদের পাওয়ারটাকে নিজের শরীরের মধ্যে। সুতরাং কেউ যদি বলে যে এবং করে নেওয়া হচ্ছে, এবং যেই মানুষটা মরে গেল সেই মানুষটার পাওয়ারটা কিন্তু চারিদিকেই ঘোরাফেরা করছে। পাওয়ার মানে তো আলাদা আলাদা কিছু নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে যে পাওয়ার রয়েছে, এবং প্রত্যেকটি পাওয়ার কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু সায়েন্টিফিক ওয়েতে, যেমন বললাম হরমোনাল পাওয়ার, এটা প্রত্যেকটা মানুষেরই, কোষের পাওয়ার প্রত্যেকটা মানুষেরই। এবার যখন তৃতীয় বায়ুস্তরের উপরে যেতে পারছে না, নিচে চারিদিকে ঘোরাফেরা করছে, সেখান থেকেই কেউ যখন মিলিত হচ্ছে, এবং মিলিত হওয়ার ফলে যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে, যে পাওয়ারের মধ্যে, যে পাওয়ারের আন্ডারে, সেখান থেকেই কিন্তু আরেকটা শিশু ভূমিষ্ঠ হচ্ছে বা শিশুর বীজ বপন করা হচ্ছে। তার মানে এই যে বাহ্যিক পাওয়ার থেকেই কিন্তু সেই পাওয়ারটাকে মানে অ্যাবজর্ব করা হচ্ছে। তাহলে আলটিমেট কিন্তু অবশ্যই, তার মানে যেই মানুষটা মারা গেল তার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা পুরোটাই যে অন্য আরেকটা শরীরে চলে গেল তা নয়, তার কিছুটা পাওয়ার একটা অন্য মানুষের শরীরের মধ্যে যেতে পারে, আবার কিছুটা পাওয়ার অন্য মানুষের শরীরের মধ্যে যেতে পারে। আশা করি আমি বোঝাতে পারলাম। এইবার যখন একটা মানুষের যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না জানা থাকে, তাহলে চোখের কর্নিয়া দ্বারা বা হাত দ্বারা বা সংখ্যাতত্ত্ব দ্বারা, কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে কখনোই কিন্তু পূর্বজন্ম সম্পর্কে বলা যায় না। কেননা যে অঙ্কটা কষতে হবে, অঙ্কের মধ্যে যে ফর্মুলাটা রয়েছে, সেটা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারাই ক্যালকুলেশন করা যায়।
সেটা গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে কখনো কিন্তু ক্যালকুলেশন করা যায় না। এইবার ধরে নেওয়া যাক কিভাবে আমি বের করব, একদম 2 মিনিটের মধ্যে বের করে নেওয়া যাক। কিন্তু মনে রাখা দরকার, এই পুরো ব্যাপারটা কিন্তু আমি শেখাচ্ছি বলা ভালো বা জানান দিচ্ছি বলা ভালো। যারা তোমরা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছো, যারা তোমরা অ্যাস্ট্রোলজি জানো, তাদেরকে, সাধারণ মানুষ বুঝতে পারবে কিভাবে কি করা হয়, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। দেখো, মনে করো একজনের নাম, অন্নপ্রাশনের সময় যে নামটা দেয়া হয় সেই নামটাকে ধরেই ক্যালকুলেশন করা হবে। একজনের অন্নপ্রাশনের সময় নাম দেয়া হলো বুচকি, আর তারপরে দেখা গেল মিস শেফালি হয়ে গেল, তাহলে মিস শেফালি দিয়ে হবে না, কিন্তু অন্নপ্রাশনের সময় যে নামটা সেই নামটা দ্বারাই ক্যালকুলেশন করতে হবে। ধরে নেওয়া যাক অন্নপ্রাশনের সময় একজনের নাম দেয়া হলো ABCD। কেমন? মনে করো সুমন্ত, মনে করো সুব্রত, মনে করো অভিজিৎ, মনে করো দেবব্রত, হ্যাঁ, মনে করো তপন, অর্পণ, এই যে নামটা দেয়া হচ্ছে, এবার এর কিন্তু ইংরাজি মানে ত প বা এসু মানে সু এরকম নয়, করতে হবে SUMAN সুমন্ত। তাহলে এই যে A মানে 1 ধরতে হবে, B মানে 2 ধরতে হবে, C মানে 3 ধরতে হবে, D মানে 4 ধরতে হবে, এরকম করে ধরতে হবে। মানে কি, A মানে 1, B মানে 2 মানে দ্বিতীয় হচ্ছে, C মানে তৃতীয় হচ্ছে। যেমন যদি নাম একজনের নাম হয় ABCD, টোটাল একটা নাম, তাহলে ABCD, তাহলে A মানে 1, B মানে 2, C মানে 3, D মানে 4। এইটাকে কিন্তু যোগ করতে হবে। আবার বলছি, অন্নপ্রাশনের সময় যে নির্দিষ্ট নামটি দেয়া হয়, আমি যে কোনো ভাবে একটা অন্য নামে পরিচিত হয়ে গেলাম সেই নাম নয়, কেবল অন্নপ্রাশনের সময়। তাহলে ABCD একজনের নাম হলে A1, B2, C3, D4, তাহলে 1 + 2 3 হলো, 3 + C মানে 3 মানে 6 হলো, প্লাস D মানে 4 মানে 6 আর 4 10 হলো, তাহলে 10 হলো। এবার 10টাকে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যদি দুটো সংখ্যা হয় তাহলে সেটাকে প্লাস করতে হবে, তাহলে 1 আর 0 10, তাহলে 1 + 0 = 1 এলো। বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু নামটাকে ক্যালকুলেশন করতে হবে ইংরাজি নাম দিয়ে, মানে বাংলা নাম দিয়ে নয়, দুন্তেশ্বয় হস্যু ম দুন্তের নয় তয় নয়, SUMAN এইভাবে। এইবার দেখা গেল যে আমি 2025 সালে জন্মাবো, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, এটা 2024 সাল করলাম না, তার কারণ সেই দুটোরই একই চলে আসছে আমি দেখলাম, তাই জন্য 2025 সালে জন্মাবে। তাহলে 2025 সাল মানে 2025, 1990 সালে জন্মাবে, তাহলে 1990, 2000 সালে জন্মেছে 2000, এরকম 2025, একটা জাস্ট এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি। তাহলে 2 + 0 + 2 + 5, 2025। তাহলে কি হচ্ছে, 2 + 0, 2 + 2 মানে 4, + 9 মানে 9, তাহলে 9 সংখ্যা এলো। তাহলে প্রথমে ABCD একটা নাম ধরে যদি আমি ক্যালকুলেশন করলাম, কিভাবে করতে হয় বোঝালাম, 1 সংখ্যা এলো, এবং 0 এবং 2025টাকে যোগ করলে 9 সংখ্যা এলো। এবার তোমার জন্ম ছকে তুমি চলে যাবে। আবার বললাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারাই ক্যালকুলেশন করা যায়। তাহলে জন্ম ছকে আমি চলে গেলাম এবং আমি ধরে নিলাম যে আমার রাশি এবং লগ্ন মেষ। ধরে নেওয়ার জন্য আমার যেই রাশি এবং লগ্ন রয়েছে তার উপর কিন্তু ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করতে হবে? এবার সর্বপ্রথম লগ্ন দ্বারা ক্যালকুলেশন করতে হবে যে এই যে প্রথম সংখ্যা যেটা এলো, ABCD থেকে 1 এসছে, তার পরিবর্তে 3ও আসতে পারতো, তোমাদের কারণ নামে 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, 8 আসতে পারে। যখন যেই সংখ্যাটা আসবে লগ্ন থেকে, লগ্নকে 1 ধরে সেই ঘরটাতে চলে যেতে হবে। আমি অ্যাকচুয়ালি বারবার ধরে বললাম যে অ্যাস্ট্রোলজারদের আমি শেখাচ্ছি, সেই ঘরটাতে চলে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু 1 এসছে, তার মানে 1 লগ্ন মেষ,
সেখানে চলে গেলাম 1। আর এই যে যেই সালে জন্মেছি 2025 আমি যেমন করলাম, সেখানে 9 আসছে, এবং ওই রাশি থেকে কিন্তু 9 নাম্বার ঘরে যেতে হবে। মানে লগ্ন থেকে আমার যে নাম যোগ করে যেই সংখ্যা হয়েছে সেই ঘরে যেতে হবে, আর রাশি থেকে আমি যেই সালে জন্মেছি সেই সাল থেকে রাশিতে যে সংখ্যাটা আসছে সেই ঘরে যেতে হবে। এক্ষেত্রে যেহেতু লগ্ন এবং রাশি আমি একই করেছি, মানে মেষ রাশি মেষ লগ্নই করেছি, তাহলে 1 নম্বর ঘরে অর্থাৎ মঙ্গলের ঘর, আর 9 নাম্বার ঘর অর্থাৎ ধনুর ঘর, বৃহস্পতির ঘর। বোঝাতে পারলাম? এই দুটো ঘরকে কিন্তু ফাইন্ড আউট সর্বপ্রথম করতে হবে আমার নাম দিয়ে এবং আমার জন্ম সাল দিয়ে। তাহলে এক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি এলো। এইবার সর্বপ্রথম তোমার রবি কোথায় বসে রয়েছে দেখতে হবে। রবির ঘরে নয় কিন্তু, মানে সিংহ রাশিতে নয়, রবি ফিজিক্যালি কোথায় বসে রয়েছে। রবি দেখা গেল 11 নম্বর ঘরে বসে আছে, অর্থাৎ কুম্ভের ঘরে বসে আছে, একা বসে আছে, তাহলে ঠিক আছে। দেখা গেল তার সাথে শনি বসে আছে, তাহলে রবি এবং শনির মিলিত ফল, মানে তাদেরকে একত্রিত করে দেখতে হবে তোমার যে এক, মানে এই যে 1 সংখ্যা অর্থাৎ মঙ্গল লগ্ন এবং 9 মানে ধনু, এর সাথে সে কি ধরনের সম্পর্ক ক্রিয়েট করছে, তাই না? বুঝাতে পারলাম? কি ধরনের সম্পর্ক ক্রিয়েট করছে। যদি রবি যদি ফিজিক্যালি একা বসে থাকে তাহলে রবি দ্বারা, আর তার সাথে রবির সাথে যদি যে কোনো গ্রহ বসে থাকে তাহলে দুটো গ্রহের একত্রীকরণের দ্বারা এই যে নাম দ্বারা যে সংখ্যা বেরোলো এবং আমার যে জন্ম সাল দ্বারা যে সংখ্যা বেরোলো, লগ্ন থেকে নাম দ্বারা যে সংখ্যা বেরোলো সেই ঘরের অধিপতি গ্রহ, এবং সেই ঘরের অধিপতি গ্রহ যেই গ্রহটি, আর আমার সাল দ্বারা যেই সংখ্যাটি বেরোলো, আমার রাশি দ্বারা সেই ঘরের অধিপতি গ্রহটির সাথে রবি যদি পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করে, বা রবির সাথে যেই গ্রহটি বসে রয়েছে সেও যদি পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করে, তাহলে কিন্তু মানে জানতে হবে যে পূর্ব জন্মে তুমি মানুষ ছিলে। এবং হিসাব মতন দেখা যায় এটা অত্যন্ত ক্রিটিক্যাল, মারাত্মক ক্রিটিক্যাল, এবং তাই জন্যই কিন্তু বলা হয় মানব জন্ম বিরাট জন্ম, মানব জন্ম পাওয়া এত ইজিয়েস্ট ব্যাপার নয়। এই কারণের জন্যই কিন্তু বলা হয় তোমরা যে কোনো একটা মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বা নাম বা সাল নিয়ে তুমি কানেক্ট করবে, দেখবে মানুষ মানে মানুষ যে রিফ্লেকশনটা আসবেই না, রবির সাথে পজিটিভিটি আসবেই না, প্রায় 10,000, 20,000, 30,000 একটা করে আসে, এতটাই কিন্তু কঠিন। এই কানেকশন যখনই তোমার মধ্যে ক্রিয়েট হলো তখনই কিন্তু তার মানে তুমি এর আগের জন্মে মানুষ হয়ে জন্মেছিলে। প্রথমে তুমি কি হয়ে জন্মেছো সেটাই ফাইন্ড আউট করছি। বোঝাতে পারলাম? এইবার দেখা গেল যে আমার ছকের মধ্যে শনি গ্রহটি কোথায় বসে আছে। শনির ঘর নয় কিন্তু, মকর কুম্ভ ঘর নয় কিন্তু, শনি ফিজিক্যালি কোথায় বসে আছে। এবং যদি এককভাবে বসে থাকে তাহলে শনি দ্বারা কিন্তু এই যে নামের যে সংখ্যা যুক্ত করে যা এসছে এবং জন্ম সালের সংখ্যা যুক্ত করে যা এসছে তার সাথে তার সম্পর্ক কি ধরনের হচ্ছে। আর দেখা গেল শনি প্লাস মঙ্গলের সাথে বসে আছে, তাহলে মঙ্গলের সাথেও তার সম্পর্কটা কিরকম হচ্ছে। তাহলে শনি ফিজিক্যালি যেই ঘরে বসে আছে, যদি একা থাকে একার দ্বারা ক্যালকুলেশন, যদি অন্য কোনো গ্রহের সাথে বসে থাকে তার দ্বারাও ক্যালকুলেশন করে যদি দেখা যায় যে নামের যে সংখ্যাটা বেরিয়েছে এবং যেই সালে আমি জন্মেছি সেই সালের যে অধিপতি গ্রহ যেইটা হচ্ছে, যেই সংখ্যাগুলো বেরিয়েছে তার অধিপতি গ্রহের সাথে গুড রিলেশন ক্রিয়েট করছে শনি, তাহলে এর আগের জন্মে তুমি পশু হয়ে জন্মেছ। বোঝাতে পারলাম? তোমরা নিজেরাই দেখবে যে শনি কানেকশন তাও একটুখানি হয় কিন্তু রবি কানেকশনটা হতে চায় না। সুতরাং মানব জন্ম দুর্লভ জন্ম। এইবার ঠিক ঠিক এক কানেকশনের মধ্যে দিয়ে বুধ ফিজিক্যালি কোথায় বসে রয়েছে, একক বসে থাকলে একক ভাবে, আর যদি ওর সাথে কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই গ্রহটির দ্বারাও, যদি এই যে আমার যে নামের যে সংখ্যা যোগ করে যে সংখ্যাটা এসছে লগ্ন থেকে সেই ঘরের অধিপতি গ্রহ, এবং সালের যে সংখ্যাটা এসছে রাশি থেকে সেই
ঘরের অধিপতি গ্রহের সাথে পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করে বুধ, তাহলে তুমি পাখি হয়ে জন্মেছিলে। এটা মিথ্যে কথা নয়, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল দেখিয়ে দিতে পারি, এবং মারাত্মক রকমের কিন্তু এইটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ঠিক একইভাবে মঙ্গলের দ্বারাও যদি মানে ক্যালকুলেট করা যায়, তাহলে কিন্তু মনে রেখো যে মঙ্গলের সাথে ওই যে বললাম যে ওই আমার নামের যে সংখ্যা লগ্ন থেকে সেই ঘরের অধিপতি গ্রহ এবং সালের যে সংখ্যা সেই ঘরের অধিপতি গ্রহ মঙ্গলের সাথে যদি পজিটিভ কানেক্ট করে, তাহলে মনে রাখতে হবে মাংস খেগো পশু। কেমন? তাহলে কিন্তু মাংস খেগো পশু জন্মেছিলে। আর এইটার খুব ভার সাবজেক্ট, আমি অল্প করে বোঝাচ্ছি। মনে রাখা দরকার, আমাদের যে নাম অন্নপ্রাশনের সময় যে নামটা দেওয়া হয়েছিল, সেই নামের দ্বারা যেভাবে ক্যালকুলেশন করে সংখ্যাটা বের করতে বললাম, এবং সাল, যে সালে জন্মেছি তার ক্যালকুলেশন করে সংখ্যাটা বের করতে বললাম। নাম লগ্ন দ্বারা ক্যালকুলেট করতে হবে রাশি, আর রাশি দ্বারা ক্যালকুলেট করতে হবে সাল। এবারে এই যে গ্রহগুলো, তার সাথে যদি শনি, রবি এবং বৃহস্পতি তিনটি গ্রহ পজিটিভ হয়ে যায়, যেটা কিন্তু ভীষণ দুর্লভ জিনিস। শনি, রবি এবং বৃহস্পতি তিনটি গ্রহ যদি পজিটিভ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি হিজড়ে হয়ে জন্মেছিলে। এবং মনে রেখো যে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু মনে করি যে আমাদের জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ আত্মাকুল হচ্ছে হিজড়া। আমি বারবার ধরে কি বলেছি, যে আমরা যে বলি পতিতা, মানে দশ মহাবিদ্যায় যিনি পাণ্ডিত্য অর্জন করেছে তাকে পতিতা বলা হয়, এবং তার মাটি নিয়ে কি কিন্তু দুর্গার প্রতিমা তৈরি করা হয়। আমাদের এই প্রস্টিটিউট বা বেশ্যা বলতে যা বোঝায় সেই মাটি নয়। মানে সোকল্ড আমরা যাদেরকে বুঝি যে গলির মোড়ে দাঁড়িয়ে থাকে, এরকম এরকম করে থাকে, তারা কিন্তু নয়। কিন্তু মনে রাখা দরকারই এরা। সুতরাং যে বেশ্যাকে আমরা দেবী শ্রেষ্ঠ মনে করি, এইদেরকে কিন্তু দেবী শ্রেষ্ঠ এরা নয়। মানে আমাদের বেশ্যা কথার অর্থ হচ্ছে দশ মহাবিদ্যায় যিনি পাণ্ডিত্য অর্জন করেছিল। কিন্তু হিজড়েরা মারাত্মক পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল। তোমার জীবনে প্রবলেম চলছে, আমি তোমাদের আজকে লিখে দিতে পারি, এইগুলো আমি বলতে চাই না। শনিবার দিনকে, বৃহস্পতিবার দিনকে, মঙ্গলবার দিনকে 21টা শনিবার, মানে যে বারগুলো বললাম 21 বার পরপর এই হিজড়েদেরকে বাড়িতে, যেই বাড়িতে যদি কোনো রকমের নেগেটিভিটি হয়, বাড়িতে বসিয়ে তুমি খাওয়াও। যদি তারপর প্রবলেম হয় তুমি আমাকে জানাবে, কোনোদিন হবে না। এরা কি বলতো ভাইব্রেশন, এটা কোনো টোটকা নয়, কিন্তু ভাইব্রেশন এতটাই ভয়ঙ্কর। যেমন আমার সাথে কেউ যদি 48 ঘন্টা থাকে, সে তার মধ্যে যে আমি পরাজিত, ডিপ্রেশন বা স্যাটিসফ্যাকশনের জিনিস নেই, কোনোদিন থাকবে? কোনোদিন না। তাই জন্য সবাই চেম্বারে এসে বলে, চেম্বারে এলে পরে একটা আলাদা পাওয়ার পাই। কেন? ভাইব্রেশন। সুতরাং হিজড়ে মারাত্মক ভাইব্রেশন। প্রথমত মানব জন্মের যে ক্যালকুলেশন আসতেই চাইবে না, রবি দ্বারা কখনোই দেখবে পজিটিভ হতে চাইবে না। তার উপর আবার যেই সংখ্যাগুলো বেরোলো, সেই সংখ্যা দ্বারা ক্যালকুলেট করে যে অধিপতি গ্রহ, তার সাথে শনি, রবি এবং বৃহস্পতির এক পজিটিভ ভাইব্রেশন প্রচুর কষ্টকর। এবং সেটা হলে এর আগের জন্মে তুমি হিজড়া ছিলে। হিজড়ে মানে মারাত্মক পাওয়ারফুল, এবং আত্মা শ্রেষ্ঠ বলা হয় কিন্তু হিজড়েদের, এটা ভুলে গেলে কখনো চলবে না। যে সংখ্যাটা বেরোলো আমার নাম দ্বারা এবং আমার জন্মসাল দ্বারা, এবং যেভাবে বললাম চন্দ্র এবং শনির একত্রীকরণ যদি হয়, চন্দ্র এবং শনির একত্রীকরণে পজিটিভ ভাবে যদি চন্দ্র এবং শনির সাথে সম্পর্ক ক্রিয়েট করে, তাহলে জলজ প্রাণী হয়ে জন্মেছিলে। আর যদি রাহু, শনি এবং মঙ্গল তিনটে গ্রহই, যেই গ্রহ মানে অধিপতি গ্রহ যেই দুটো বেরিয়েছে তার সাথে পজিটিভ রেজাল্ট করে, তাহলে সরীসৃপ প্রাণী হয়ে তুমি কিন্তু জন্মেছিলে। বোঝাতে পারলাম? এটা কিন্তু পরিষ্কার। তাহলে একটা জিনিস ক্লিয়ার কাট কথা হচ্ছে, এই হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা যেটা, তুমি নর্মালি যেটা করেছিলে কি, যে তোমার যে লগ্ন এবং তোমার যে রাশি, সেই অনুপাতে তুমি যে সংখ্যাগুলো বেরিয়েছিল সেই সংখ্যাই তুমি হিট করলে, সেই সংখ্যার অধিপতি গ্রহ নিয়ে তুমি ক্যালকুলেশন করলে। এইবার কিচ্ছু করার দরকার নেই। যে সংখ্যাটা তোমার নাম দ্বারা বেরোলো সেটাকে লগ্ন করে দাও, এবং যে সংখ্যাটা তোমার
তোমার জন্ম সাল নিয়ে বেরোলো, সেটাকে তুমি লগ্ন আর রাশি করে দাও, নামটাকে লগ্ন করে দাও, আর আর আমাদের জন্মসালটাকে রাশি করে দাও। রাশি করে তোমার জন্মছকের মধ্যে যে গ্রহগুলো যেমন আছে, চন্দ্র কেবল পরিবর্তন হবে, বাদ বাকি প্রত্যেকটা গ্রহ যেমন আছে সেরকম করে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে নর্মাল যেভাবে প্রেডিকশন করা হয় সেরকম ভাবে প্রেডিকশন করো। তুমি এর আগের জন্মে কি ছিলে না ছিলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। বোঝাতে পারলাম? এভরিথিং। কেননা রাশি যদি তুমি পরিবর্তন করো তাহলে চন্দ্রটা পরিবর্তন করতে হবে, তাই এক্ষেত্রে শুধু চন্দ্রটাকে পরিবর্তন করে দাও। আর এই যে তোমার নাম দ্বারা যে সংখ্যাটা বেরোলো, দেখা গেল তিন সংখ্যা বেরিয়েছে, তাহলে তোমার এখন লগ্ন হচ্ছে মেষ, তাহলে মেষ বৃষ মিথুন, মিথুনটাকে তুমি লগ্ন করে দাও। বোঝাতে পারলাম? আর তোমার সাল দ্বারা বেরিয়েছে হয়তো 4, 5, 6, 10, যেইটা বেরিয়েছে লগ্ন দ্বারা সেইটাকে তুমি রাশি করে দাও, মানে সেখানে চন্দ্রটাকে নিয়ে চলে যাও। তাহলে তোমার জন্মছকের মধ্যে চন্দ্র ছাড়া বাদবাকি গ্রহ এবার যেভাবে বসে আছে, মঙ্গলের ঘরে রবি বসে আছে, মঙ্গলের ঘরে রবি বসাও। দেখা গেল কন্যার ঘরে বুধ বসে আছে, কন্যার ঘরে বুধ বসাও। দেখা গেল মিনের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, মিনের ঘরে বৃহস্পতি বসাও। এরকম করে প্রত্যেকটা গ্রহ বসাও, বসিয়ে কেবল একদম ইজিয়েস্ট যেভাবে ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশন বলতে প্রেডিকশন করতে হয়, একটা ছক যেভাবে মানুষ প্রেডিকশন করে সেরকম ভাবে যখন তুমি প্রেডিকশন করবে, প্রত্যেকটা প্রেডিকশন তোমার পূর্ব জন্মের কথা বলবে। কেননা যে প্রেডিকশনটা করবে সেটা কখনোই দেখবে যার প্রেডিকশনটা, যার মানে জন্ম ছকটা নিয়ে তুমি প্রেডিকশন করছো তার সাথে মিলবে না, তার আগের জন্মে সেই কিন্তু এইটা ছিল। বোঝাতে পারলাম? তোমরা অবশ্যই আমাকে জানিও তোমরা বুঝতে পারলে কিনা। আরো ইজিয়েস্ট ভাবে বোঝাবার চেষ্টা করব। অ্যাকচুয়ালি বিষয়টা ভীষণ কঠিন এবং বিষয়টা পুরোপুরি সাইন্টিফিক। আমরা অ্যাকচুয়ালি সবকিছুকেই ধর্মের মোড়কে, ধর্মের আড়ালে লুকিয়ে রাখি বটে, কিন্তু মনে রাখা দরকার ধর্মটাও কিন্তু মারাত্মক সাইন্টিফিক। সেটাকে আমরা মানুষ মারার কাজে ব্যবহার করছি, সেটাকে আমরা মানুষকে পৃথক করার জন্য ব্যবহার করছি, সেটাকে আমরা কুসংস্কারে আচ্ছন্ন আরো বেশি করে হওয়ার জন্য ব্যবহার করছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধর্মকে যদি সঠিক মতন প্রয়োগ করা যায় তাহলে দেখবে সেইটাকে ভাঙলে পরে শুধু সায়েন্স 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 আর সায়েন্স। সায়েন্স মানে রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি। তোমাদের যদি ভালো লাগে পরবর্তীকালে আরো ডিটেলসে বোঝাবো। বিষয়টা খুব কঠিন ছিল, বিষয়টাকে একদম ইজি করে বোঝাবার চেষ্টা করলাম। তোমরা তো জানো এটা আমার একটা জন্মগত প্রতিভা, যত কঠিন সাবজেক্ট হয় আমি একদম ইজিয়েস্ট ভাবে বোঝাবার চেষ্টা করি। এবং যারা তোমরা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছো, অ্যাস্ট্রোলজিকে ভালোবাসো বা অ্যাস্ট্রোলজি জানো, বা যারা তোমরা পিওর একজন অ্যাস্ট্রোলজার, অনেকে আমার কাছে মানে স্যারেন্ডার করেছে, অনেকে আমার কথা বলে আমার সাথেও কথা বলে হোয়াটসঅ্যাপে, তাদেরকে বলবো তোমরা প্রথমে এমনি প্রেডিকশন করো, কারোর এমনি প্র্যাকটিসের জন্য করো, দেখবে তোমরা বুঝতে পারবে যে এটা মিথ্যে নয়, এটা সত্য। কেমন পূর্বজন্ম এবং এর পরের জন্মে আমি কি হয়ে জন্মাবো সেটাও কিন্তু ডিটেইলিং করে দেওয়া যায়। আমি আস্তে আস্তে অবশ্যই সেটা নিয়েও পরবর্তীকালে আলোচনা করব। এই সাবজেক্ট নিয়েও আরো অনেক কিছু আলোচনার বাকি রইল। অল্প একটু হালকা ভাবে বললাম, তোমরা কতটুকু বুঝতে পারলে বা কতটুকু ভালো লাগলো বা কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হলো বা কতটুকু বিশ্বাসযোগ্য বলে মনে হলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতন এইটুকুই, নমস্কার।